হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি ২০২৫ ঢাকা বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব। রাইট ফর্ম অফ ভার্ব অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আর রাইট ফর্ম অফ ভার্বের রুলস নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে। তোমরা যদি চাও দেখে আসতে পারো। আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো রুলস তো আমরা পড়ে রাইট ফর্ম অফ ভার্ব শিখতেই পারি। বাট ওই রুলসের ব্যবহারটা তোমাকে জানতে হবে। তুমি যদি রুলস মুখস্থই করে থাকো বাট ব্যবহার না জানো, তাহলে রুলসটা জেনে তোমার কি লাভ? তো ব্যবহার তুমি তখনই জানবে যখন তুমি বেশি, বেশি প্র্যাকটিস করবে। তো এইজন্যই আমি এখন তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেনের রাইট ফর্ম অফ ভার্ব গুলো সলভ করে দেখাবো বিভিন্ন বোর্ডের, বিভিন্ন সালের। তাহলে আমার সাথে, সাথে তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদেরও প্র্যাকটিস হয়ে গেল আর তোমরাও শিখতে পারলা রুলস এর ব্যবহার দেখে, দেখে। ওকে? সো চলো এবার আমরা দেখি। আমি পুরো রাইট ফর্ম অফ ভার্ব এর প্যাসেজটার একদম মিনিং সহকারে বলবো এবং প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্ব কেন হলো ব্যাখ্যা সহকারে বলবো। তো চলো আমরা এখন শুরু করি। দেখো শুরুতেই আছে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ রেইন ওভার ফলসহুড। একটু মিনিংটা দেখার চেষ্টা করো। ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে ট্রুথ সত্য, রেইন রেইন কথাটার অর্থ হচ্ছে রাজত্ব করা। রেইন ভাবটার অর্থ হচ্ছে রাজত্ব করা। ওভার ফলসহুড মানে মিথ্যার উপরে, মিথ্যার উপরে সত্য রাজত্ব করে। কথাটা কিন্তু ঠিক যে এই পৃথিবীতে মিথ্যার উপরে সত্য রাজত্ব করে। মিথ্যা কখনো জিতে না, জিতে কিন্তু সত্যই। তো এখন তুমি দেখো এই ভার্ব যেটা আছে রেইন, এখন তুমি এই ভার্বের কি ফর্মটা বসাবা? একটু খেয়াল করো এখানে সাবজেক্টটা কি? ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, এই ট্রুথ হচ্ছে এখানে সাবজেক্ট আর ইন দিস ওয়ার্ল্ড এটা কিন্তু এক্সটেনশন যেটা শুরুতে বসেছে। তোমরা শুরুতে যা থাকবে এটাই যে সাবজেক্ট হবে এমন কিন্তু কোনো কথা নাই। ইন দিস ওয়ার্ল্ড এটা এক্সটেনশন যেটা সেন্টেন্সের শুরুতে আসছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ট্রুথ। তাহলে ট্রুথ হচ্ছে সত্য। এর পরে আছে একটা ভার্ব। সো এখন আমরা জানি এই ভার্বটা তুমি দেখে, দেখে বুঝবা যে এখন সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা বসাতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, তুমি শুরুতে কি করবে? পুরো প্যাসেজটা একবার পড়ে নিবে। পুরো প্যাসেজটা পড়ে তুমি যদি দেখো যে প্যাসেজটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এটা আগে দেখে নিবে। তাহলে তোমার বাকি অ্যান্সার গুলো করতে সুবিধা হবে। যে যদি প্যাসেজটা প্রেজেন্টে হয় তাহলে কিন্তু তোমার অ্যান্সার গুলো প্রেজেন্ট, ভার্ব গুলো প্রেজেন্টেই হবে। আর যদি তোমার পুরো প্যাসেজটা কোনো অতীতের হিস্ট্রি বা গল্প হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ভার্ব গুলো পাস্টেই হবে। এটা একটু খেয়াল করবা, আগে পুরো প্যাসেজটা পড়ে নিবা। তাহলে এখন দেখো এই পুরো প্যাসেজটা সত্য এবং মিথ্যার একটা জিনিস নিয়ে হচ্ছে, যেটা কিন্তু ইউনিভার্সাল কথা। আর তার মানে এটা প্রেজেন্টেই আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ভার্বটারও প্রেজেন্টেই থাকবে, বাট সাবজেক্ট একটু খেয়াল করো ট্রুথ। ট্রুথ এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার নাউন বলি। ট্রুথ সত্য, এটা সিঙ্গুলার একটা নাউন। তো এই ক্ষেত্রে যখন ভার্ব সাবজেক্ট হবে সিঙ্গুলার, তখন ভার্বের সাথে আমরা এস অথবা ইয়েস যুক্ত করব। আমাদের রুলস হচ্ছে কি, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। তো রেইন এই কথাটার সাথে আমরা এস যুক্ত করে দিব। সো আমার কারেক্ট ভার্বটা হচ্ছে রেইনস। আশা করি বুঝাতে পেরেছি। ট্রুথ রেইজ ওভার ফলসহুড মানে সত্য মিথ্যার উপরে রাজত্ব করেন। আচ্ছা নেক্সট দেখো, those who are always the habit of dash speak the truth dash respect everywhere। একটু করে খেয়াল করো, দোষ যারা, আর অলওয়েজ সবসময়, দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ মানে যারা সবসময় সত্য কথা বলায় অভ্যস্ত বা সত্য কথা বলার অভ্যাস যাদের, তারা রেসপেক্ট এভরিহোয়ার তারা সব জায়গায় সম্মান পায়। তো আমার মেইন কথাটা হচ্ছে এটাই। কিন্তু এখন তোমার ভার্ব গুলো সঠিক ফর্মে বসাতে হবে। তাহলে শুরুর ভার্বটা দেখো স্পিক। আর আরেকটা জিনিস খেয়াল করো, ভার্বের ঠিক আগেই তোমাকে একটা প্রিপোজিশন পেয়ে গেছি। সো আমার রুলস হচ্ছে যখন ভার্বের আগে কোনো প্রিপোজিশন থাকবে তখন ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। রুলস হচ্ছে এটাই যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। জাস্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু এর ক্ষেত্রে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা না, তখন ভার্ব একদম প্রেজেন্ট ফর্মেই থাকবে, বেস ফর্মটাতে থাকবে, আইএনজি যুক্ত করার দরকার নাই। জাস্ট প্রিপোজিশন টু মনে রাখবা। তাহলে অফ একটা প্রিপোজিশন। আর এক্ষেত্রে আমরা দেখলাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে জাস্ট তুমি কি করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে, আর কোনো এদিক ওদিক তাকানোর কোনো দরকারই নেই। ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো এর পরের ট্যাফল কি হতে পারে? এই যে পরের যেটা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। একটু খেয়াল করে শুনো, এটা কিন্তু মানে রুলসটা ধরতে পারাই অনেক বড় একটা কাজ।
ঠিক আছে? রুলসটা বুঝতে পারাই অনেক বড় একটা কাজ। যেমন একটু আগে দেখো প্রিপোজিশন অফ এর পরে ভার্বের সাথে আইএনজি খুব সহজেই আইডেন্টিফাই করা গেছে। অফ দেখলা আইএনজি দিয়ে দিলা। বাট এখন যেটা আমি দেখাবো এইটা যদি একটু ভালো করে না বুঝো তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা না যে এটা কোন রুলস, তাহলে তুমি এপ্লাই করবে কিভাবে? সো একটু খেয়াল করো এইখানে যে কথাটা আছে, এই যে রেসপেক্ট যে ভার্বটা আছে, এই কাজটা কে করতেছে এটা একটু খেয়াল করো। যে সকল লোকেরা মানে সত্য কথা বলায় অভ্যস্ত, যে সকল লোকেরা সত্য কথায় বলায় অভ্যস্ত, তারা সব জায়গায় এভরিহোয়ার সব জায়গায় সম্মান পায়। তাহলে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে যে সকল লোকেরা, যে লোকগুলো সত্য কথা বলে তারা হচ্ছে সাবজেক্ট, আর রেসপেক্ট হচ্ছে এখন ভার্ব, আর এভরিহোয়ার হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এখন খেয়াল করো এই যে রেসপেক্টের যে কাজটা, যে ভার্বের যে কাজটা, এই কাজটা কে করতেছে? সাবজেক্ট হচ্ছে যে সকল লোকেরা। তাহলে যে সকল লোকেরা কি রেসপেক্ট করতেছে? যারা সত্য কথা বলে তারাই কি আবার রেসপেক্ট করতেছে? নো, রেসপেক্ট করতেছে অন্য মানুষ, আদার পিপল। অন্য মানুষ তাদেরকে রেসপেক্ট করতেছে। যে লোকগুলো আছে এই লোকগুলোকে রেসপেক্ট করতেছে অন্য মানুষ। দেখনি এখানে যে সাবজেক্ট যে আছে সে কিন্তু কাজটা করছে না, সে ওই কাজের ফল ভোগ করবে, কাজটা করবে অন্য কেউ। যখনই এই ধরনের সেন্টেন্স দেখবে সেই সেন্টেন্স গুলোকে আমরা বলি প্যাসিভ ভয়েস, আর ওই সাবজেক্ট গুলোকে আমরা বলি প্যাসিভ সাবজেক্ট। একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু অনেক বিশাল একটা জিনিস, এটা যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু তুমি অনেক কিছু পেরে গেছো। তাহলে আমরা দেখলাম যে এই সেন্টেন্সটাতে এই যে ভার্বের যে কাজটা, রেসপেক্ট করার যে কাজটা, এই কাজটা কিন্তু এই সাবজেক্ট করবে না, করবে অন্য কেউ। বাট সাবজেক্ট সেটার ফল ভোগ করবে, সাবজেক্ট সেটা পাবে, রেসপেক্ট সে পাবে। সে রেসপেক্ট করবে না, সে পাবে। আর রেসপেক্ট করবে আদার পিপল, যেটা এখানে লেখা হয় নাই, উজ্জ্বল রয়ে গেছে যে যারা সবসময় সত্য কথা বলে অভ্যস্ত তারা সম্মান পায়। কার কাছ থেকে পায়? অবশ্যই অন্য মানুষের কাছ থেকেই তো পায়। সো যখনই আমরা দেখব যে এই ধরনের সাবজেক্ট যারা কাজ করবে না, তখন সেটা হয়ে যাবে কি প্যাসিভ সাবজেক্ট। আর এই পুরো সেন্টেন্সটাই এখন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি না থাকে, থাকলে তো থাকবে। সো এখন দেখো রেসপেক্টের আগে কোনো অক্সিলারি নাই, তো তোমাকে একটা অক্সিলারিও বসাতে হবে, আবার রেসপেক্টের ভি3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপলও বসাতে হবে। সো এখন তুমি অক্সিলারি কি বসাবা? অক্সিলারি যদি প্রেজেন্ট হয়, পুরো সেন্টেন্সটা যদি হ্যাঁ পুরো সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয় তাহলে এম ইজ আর এর যে কোনো একটা, আর যদি পুরো সেন্টেন্সটা পাস্টে হয় তাহলে ওয়াজ ওয়্যার এর যে কোনো একটা। তো আমরা জানি যে পুরো প্যাসেজটাই এখন প্রেজেন্ট নিয়ে হচ্ছে। তো আমরা কি করব, এই সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি দিয়ে দিব। ইজ কেন দিলাম? দেখো এখানে হু মানে যে সকল লোকেরা, তো এখানে কিন্তু আমরা সিঙ্গুলার মানে সিঙ্গুলার বলবো না, এই হু এর কারণেই ইজ ইউজ করা হয়েছে। এরপরে রেসপেক্টের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দাও, রেসপেক্টেড। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, আমি বারবার বলতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখি। বাট কিন্তু দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, কিন্তু যারা মিথ্যা কথা বলায় জড়িত। ঠিক আছে, একটু আগে ছিল সত্য কথাদের কথা, সত্যবাদীর কথা, এখন হচ্ছে মিথ্যাবাদী। বাট যারা মিথ্যা কথা বলার সাথে জড়িত, শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে। শাইন মানে কি? উন্নতি করা। শাইনিং লাইফ, জীবনে উন্নতি করতে পারে, এটা মানে কি? যারা মিথ্যা কথা বলায় জড়িত তারা কি উন্নতি করতে পারে? অবশ্যই পারে না। তার মানে এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে তোমাকে নেগেটিভ করে বসাতে হবে অর্থটা অনুযায়ী। সো আগে তুমি অর্থটা দেখো, সেই অনুযায়ী সেটাকে ভার্বটা রাইট ফর্মটা নির্বাচন করতে হবে। এটার নামই তো রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, সো এখন আমরা কি করব, এই যে শাইন কথাটা আছে, ওয়ার্ডটা ভার্বটা আছে, এটা নেগেটিভ ফর্মটা বসাবো। নেগেটিভ হয়ে হয়ে হবে কি? ডু নট শাইন, ডু নট শাইন। ওকে, তো তোমার এখানে বসাতে হবে ডু নট শাইন ইন, মানে যারা মিথ্যা কথা বলে তারা জীবনে উন্নতি করতে পারে না। আচ্ছা, দ্যাট ইজ ওয়াই, এই জন্য উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান মানে অনেক মহান ব্যক্তিরা, ইন দ্য হিস্ট্রি মানে ইতিহাসের, ইতিহাসের অনেক মহান ব্যক্তিরা ইউজ টু প্রেচ, প্রেচ মানে হচ্ছে প্রচার করা, প্রেচ ট্রুথ কি প্রচার করে? সত্য প্রচার করে। এবং দে আর কান্ট্রিম্যান, তাদের
দেশবাসীর মধ্যে, এমন মানে মধ্যে, আর দেয়ার কান্ট্রিম্যান মানে তাদের দেশবাসীর মধ্যে। আচ্ছা, কথাটার পুরো সেন্টেন্সটার অর্থ হচ্ছে এটা যে এইজন্য আমরা দেখি যে ইতিহাসের অনেক মহান ব্যক্তিরা তাদের দেশবাসীর মধ্যে সত্য প্রচার করত। সেখানে তোমার ভার্ব হচ্ছে প্রেচ। তো তুমি কি ফর্ম বসাবা একটু খেয়াল করো। ভার্বের আগেই প্রিপোজিশন পেয়ে গেলাম আমরা টু। তো আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, শুধু ডিফারেন্স হচ্ছে টু এর ক্ষেত্রে। তো তুমি সেই ডিফারেন্সটাই পেয়ে গেলা টু। তার মানে টু থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না, যেই ভার্বটা থাকবে সেটাই বসিয়ে দিব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসিয়ে দিব। সো এটা যেটা আছে তোমাকে ওইটাই বসাতে হবে। ঠিক আছে, আমরা আবার কি করি, অনেকে মনে করো যে যে ভার্বটা আছে সেটাকে চেঞ্জ করেই বসাতে হবে, সব সময় চেঞ্জ করতেই হবে। নো, অনেক সময় যে ভার্বটা আছে সেটাই বসি, এটাও কিন্তু রাইট ফর্ম। বাট আমরা মনে করি কি চেঞ্জ একটা তো একটা করতেই হবে, একটা না একটা চেঞ্জ করেই দিই। ওকে, সো তোমাকে রুলস গুলো আগে শুধু একটু জানতে হবে আর সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখি ড্যাশ। দেখো শুরুতেই ড্যাশ। ড্যাশ বি ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, মানে সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই ড্যাশ। রুলস হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতেই ভার্ব বসাতে হয়, মানে শুরুতে ড্যাশ মানে কি, অবশ্যই ভার্ব। শুরুতে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটাই হচ্ছে সিম্পল রুলস। তাহলে শুরুতে দেখো কি আছে, বি, তাহলে বি এর সাথে আইএনজি যুক্ত করে দাও, বিং। ওকে, তাহলে রুলসটা আমার কি, শুরুতেই যদি কোনো ভার্ব থাকে সেন্টেন্সের শুরুতেই, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, ডান। তো আমার এটাও হয়ে গেল। এবার নেক্সট দেখি, ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি বেটার। ইট হোল্ডস মানে এটা ধরে রাখে, দ্য হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ মূল্য, ইন আওয়ার মেক আওয়ার সোসাইটি বেটার মানে আমাদের সমাজকে আরো বেটার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেক সর্বোচ্চ একটা মূল্য ধরে রাখে। কি কে ধরে রাখে? সততা, সত্যবাদিতার কথা বলা হচ্ছে ইট। তাহলে দেখো ইট হোল্ড, এই ইট হচ্ছে কি সাবজেক্ট, এই ইট হোল্ড মানে সাবজেক্ট যে আছে সততা, এই সত্যবাদিতা ধরে রাখে। তো এটা কিন্তু যে সাবজেক্ট আছে সেই কাজটা করতেছে, যে সাবজেক্ট সেই কিন্তু ধরতেছে, তার মানে এটা কিন্তু প্যাসিভ না। এই যে একটু এই জিনিসগুলো ট্রিকি, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তো দেখা যাবে যে অনেক সময় তুমি সবই প্যাসিভ মনে করতেছো, তখন মনে করবা কি ইট, ইট তো একটা বস্তু, ও এটাও মনে হয় প্যাসিভ। নো, আমরা অনেক মনে করি যে বস্তুবাচক সাবজেক্ট দেখলেই প্যাসিভ, কিন্তু এটাও তোমাকে বুঝতে হবে যে ইট হোল্ড মানে এটা ধরে রাখে, তার মানে ওই তো ধরে রাখে, ওই তো কাজটা করবে, যে কাজ করবে তার মানে এটা অ্যাক্টিভে আছে। আর অ্যাক্টিভ থাকলে নর্মাল সেন্টেন্স, তখন আমরা কি করব, যেহেতু এটা সিঙ্গুলারে আছে, জাস্ট তুমি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দাও, যেহেতু এই পুরো প্যাসেজটা প্রেজেন্টে হচ্ছে। ওকে, আচ্ছা। তারপরে দেখো ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইন ড্যাশ মেক আওয়ার সোসাইটি। এটাও আবার সিম্পল। দেখো ভার্বের আগে প্রিপোজিশন আছে, তাহলে আমরা কি করব, আইএনজি দিয়ে দিব, ইন একটা প্রিপোজিশন। আচ্ছা, নেক্সট দেখি, দিস কোয়ালিটি ড্যাশ কনসিডার as one of the essential factors that empower us from within। একটু একটু করে অর্থটা পড়ি আগে আমরা। ওকে, দিস কোয়ালিটি মানে এই গুণ, এই গুণ মানে কোন গুণ, ওই যে সত্যবাদিতার গুণ। দিস কোয়ালিটি কনসিডার, কনসিডার মানে বিবেচনা করা, তার মানে এই কোয়ালিটিকে বিবেচনা করা হয়, মানে এই সত্যবাদিতার যে গুণ সেই গুণকে বিবেচনা করা হয় as one of the essential factors। essential factors মানে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয় এই কোয়ালিটিটাকে। দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইদিন, যেটা আমাদেরকে ভিতর থেকে, উইদিন মানে কি, ভিতর থেকে শক্তিশালী করে, যেটা আমাদেরকে কি ভেতর থেকে শক্তিশালী করে। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থটা হচ্ছে কি, যে এই কোয়ালিটি বা এই গুণকে বিবেচনা করা হয় একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, যেটা আমাদেরকে ভিতর থেকে শক্তিশালী করে। তাহলে এখন তুমি খেয়াল করো এই সেন্টেন্সে সাবজেক্ট কে আর কাজ কি হচ্ছে, সাবজেক্ট কি নিজে কাজটা করতেছে নাকি অন্য কেউ করতেছে, এটা এখন আমরা খেয়াল করো, একটু খেয়াল করি। দেখো দিস কোয়ালিটি মানে এই গুণ, এটা সাবজেক্ট। এই গুণ কনসিডার মানে বিবেচনা করা হয়, এই গুণটাকে বিবেচনা করা হয়। কে বিবেচনা করে? এই গুণ নিজেই নিজেকে বিবেচনা করতেছে। খেয়াল করো একটু যে এই গুণ মানে সত্যবাদিতা,
তাহলে সত্যবাদিতাকে বিবেচনা করা হয় একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে। তো বিবেচনাটা কে করে? এই গুণ নিজেই নিজেকে বিবেচনা করে? নো, বিবেচনা করে আদার পিপল, মানে অন্য কেউ, অন্য মানুষজন বা আমরা, আমাদের মতো মানুষজন। আমরা এই গুণটাকে বিবেচনা করি একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে। এই গুণ নিজেই নিজেকে তো বিবেচনা করতে পারতেছে না, আমরা করতেছি। তো এইখানেও দেখো সাবজেক্ট যে আছে সে কিন্তু নিজেই কাজটা করছে না, কাজটা করবে অন্য কেউ। তো এক্ষেত্রে এটাও প্যাসিভ। তো এক্ষেত্রে তোমার রুলসটা হচ্ছে কি, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর তার আগে একটা অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি হিসেবে আমরা ইজ নিয়ে নেই, যেহেতু দিস কোয়ালিটি মানে এই গুণ একটা সিঙ্গুলার একটা গুণ। সো এরপরে কনসিডার্ড। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কনসিডার্ড। দেখছো কিভাবে আমরা প্যাসিভ গুলো বার করতেছি? একটু বুঝে বুঝে দেখবা যে কোনটা অ্যাক্টিভে আছে কোনটা প্যাসিভে আছে। প্যাসিভের রুলসটাই কিন্তু পুরাই আলাদা। ওকে, সো এটা গেল। এবার নেক্সট দেখো, এ ট্রুথফুল ম্যান ইজ এ ট্রাস্ট পারসন। একটা সত্যবাদী মানুষ হলো বিশ্বাসী মানুষ। ট্রাস্ট, আচ্ছা, ট্রাস্ট কথাটার অর্থ হচ্ছে বিশ্বাস। তাহলে তোমার অর্থটা খেয়াল করো, যে একজন সত্যবাদী মানুষ বিশ্বাস মানুষ, একজন সত্যবাদী মানুষ বিশ্বাস মানুষ, কথাটা কিন্তু অর্থটা মিলতেছে না। তো এইখানে তোমার ভার্বটা যেটা হবে, সেই ভার্বটাকে তুমি চেঞ্জ করে অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে। এটাও আবার একটা নতুন রুলস, যে আমরা ভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভ করবো, করা যায় ভার্বের আগে পিছে সাফিক্স প্রিফিক্স ইউজ করে আমরা ভার্বকে অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন ট্রাস্ট, ট্রাস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রাস্টেড। ট্রাস্ট মানে কি? বিশ্বাস। আর ট্রাস্টেড মানে বিশ্বাসী। তাহলে তোমার অর্থটা এরকমই হওয়া উচিত ছিল, যে একজন সত্যবাদী মানুষ একজন বিশ্বাসী ব্যক্তি, তাই না? বিশ্বাসী হওয়া উচিত ছিল। তো যেহেতু এটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টকে আমরা ট্রাস্টেড লিখবো। ট্রাস্টেড যেটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? একটা গুণ, দোষ, গুণ, এগুলোকে তো আমরা অ্যাডজেক্টিভ বলি। সো ট্রাস্টেড মানে কি? বিশ্বাসী। এটা একটা গুণ না একজন মানুষের? সো এটা আমরা অ্যাডজেক্টিভ করে ফেললাম ট্রাস্টের সাথে ইডি যুক্ত করে। ওকে, আচ্ছা, এরপর দেখো, অ্যান্ড দিস ট্রাস্ট, এবং এই বিশ্বাস, বিল্ড কনফিডেন্স, তৈরি করে আত্মবিশ্বাস। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, ইন আস, আমাদের মধ্যে। আচ্ছা, তাহলে একজন সত্যবাদী মানুষ হলো একজন বিশ্বাসী মানুষ, আর এই বিশ্বাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। তাহলে এই যে বিশ্বাস যে আছে, সে বিশ্বাসই কিন্তু আত্মবিশ্বাস তৈরি করতেছে। তার মানে বিশ্বাস নিজেই কাজটা করতেছে। এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা কিন্তু প্যাসিভে নাই। আমি কিন্তু বারবার তোমাদেরকে অ্যাক্টিভটাও বোঝাচ্ছি এই কারণে, যাতে তোমরা পার্থক্যটা বুঝতে পারো অ্যাক্টিভ এবং প্যাসিভে। আমি কিন্তু শুধু প্যাসিভটা বোঝাচ্ছি না, আমি সাথে সাথে অ্যাক্টিভটাও বোঝাচ্ছি। যেটা নর্মাল সেন্টেন্স, সেটাকেই আমরা অ্যাক্টিভ বলি। তো আমি দুটো একসাথে এই জন্য বলতেছি, যাতে তোমরা পার্থক্যটা ধরতে পারো। তো দিস ট্রাস্ট বিল্ড, তার মানে এই বিশ্বাস তৈরি করে কনফিডেন্স, মানে বিশ্বাসই তো কাজটা করতেছে, বিশ্বাস কনফিডেন্স আমাদের মধ্যে তৈরি করতেছে। তো এই জন্য এটা অ্যাক্টিভে আছে যেহেতু, সো আমাদের আর প্যাসিভ ট্যাসিভের চিন্তা করার দরকার নেই। জাস্ট তুমি সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস বা এস দিয়ে দাও, বিল্ডস। ওকে, দিস ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস। আচ্ছা, কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, আবার আমাদেরকে তৈরি করে, আমাদেরকে অনুভব করায় আরো বেটার, মানে আরো ভালো অনুভব করায়। আত্মবিশ্বাস আবার আমাদেরকে কি আরো ভালো একটু কিছু ফিল করায়, অনুভব করায়। তো এখানে দেখো ফিল আছে, আর এখানে একটা রুলস হচ্ছে, তোমার আগের ভার্বটা যদি মেক হয়, তার পরের ভার্বটা সবসময় ভি1 ফর্ম ইউজ হবে। মানে মেক, মেক ভার্বের পরে যে ভার্ব হবে, সেই ভার্বটা সবসময় ভি1 ফর্ম ইউজ হবে। কোনো আইএনজি হবে না, কোনো পাস্ট হবে না, পাস্ট পার্টিসিপল মানে কিছু হবে না, জাস্ট ভি1। তার মানে ফিল যেটা আছে সেটা ফিলই হবে। মেক, এই ওয়ার্ডটা মনে রাখবা, মেক। মেকের পরে ভার্ব থাকলে সেই ভার্বের ভি1 ফর্ম। তারপরে হেল্প, হেল্পের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা ভি1 ফর্ম। এগুলো একটু মুখস্থ। আচ্ছা, নেক্সট, when we start, যখন আমরা শুরু করি, get comfortable মানে কমফোর্টেবল হওয়া শুরু করি, উইথ স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য কথা বলায় যখন আমরা কমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, সত্য কথা বলায় যখন আমরা কি স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করি, উই উইল বিগিন টু প্রসপার, আমরা তখন উন্নতিও করতে শুরু করে দিই। মানে যখন আমরা সত্য কথা বলে অভ্যস্ত হয়ে যাই, তখন কিন্তু আমরা আস্তে আস্তে উন্নতির পথে যেতে থাকি। তো এখানে দেখো ভার্ব হচ্ছে তোমার গেট,
আর তার আগে আছে তোমার স্টার্ট। এটাও একটা রুল, সেটা হচ্ছে স্টার্ট। স্টার্টের পরে যে ভার্ব, স্টার্টের ঠিক পরে, স্টার্টের ঠিক পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। স্টার্টের ঠিক পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে এটা হয়ে যাবে গেটিং। ওকে, এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলো। আচ্ছা, সেটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো লাস্ট লাইন, সো উই শুড ট্রাই হার্ড। তাই আমাদের কঠোর চেষ্টা করা উচিত। আমাদেরকে কি অনেক চেষ্টা করা উচিত। স্টে অ্যাওয়ে, দূরে থাকতে। ফ্রম দ্য লাইস, মিথ্যা থেকে দূরে থাকতে। সো আমাদেরকে চেষ্টা করা উচিত কি, মিথ্যা থেকে দূরে থাকতে। সো এইখানে দেখো, যখন তোমরা কোনো সেন্টেন্সে কোনো উদ্দেশ্য বোঝাবে যে আমাদেরকে এটা করা উচিত, ওইটার জন্য আমাদেরকে এটা করা উচিত, এটা পাওয়ার জন্য আমাদেরকে এটা করা উচিত, এটা অর্জন করার জন্য, যখন কোনো উদ্দেশ্য বোঝাবে কোনো সেন্টেন্সে, সেই সেন্টেন্সে ভার্বের আগে টু বসাতে হবে। আর ভার্বটা প্রেজেন্টেই থাকবে। ভার্ব তো প্রেজেন্টেই থাকে, তো ওটা প্রেজেন্টেই থাকবে, V1 ফর্মেই থাকবে। আর তার আগে প্রিপোজিশন টু ইউজ করতে হবে যখন কোনো সেন্টেন্সে তোমার উদ্দেশ্য বোঝাবে। যেমন ধরো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তাহলে এখানে কি আমার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমি এটা করতে চাই। সো এখানে কিন্তু ভার্বের আগে দেখো টু বলেছি, আই ওয়ান্ট টু ইট, ভার্বের আগে আমি টু বলেছি। সো এরকম যখন আমরা কোনো উদ্দেশ্য বোঝাবে, তো এই সেন্টেন্সটা দেখো, আমাদের চেষ্টা করা উচিত। কিসের জন্য চেষ্টা করা উচিত? মিথ্যা থেকে দূরে থাকতে। তো এটা তোমার একটা উদ্দেশ্য যে এই কাজটা করার জন্য তোমার চেষ্টা করা উচিত। এই ক্ষেত্রে আমরা কি করব, যে ভার্বটা আছে সে ভার্বের আগে একটা ট্রু বসিয়ে দিব, আর ভার্ব যেটা আছে সেটাই থাকবে, V1 ফর্মেই থাকবে। ওকে, সো আশা করি আমি বোঝাতে পেরেছি পুরো রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজটা। এখানে দেখো, তুমি কিন্তু অনেক কয়টা রুলস শিখলে। তুমি এখানে প্যাসিভের রুলস শিখলে, প্রিপোজিশনের রুলস শিখলে, অ্যাক্টিভের রুলস শিখলে, টেন্সেরও রুলস শিখলে। সো তুমি অনেক কিছু কিন্তু শিখে ফেললে একটা বোর্ড কোশ্চেন থেকে। সো এরকম কিন্তু আরো অনেক বোর্ড আছে, 25-এর বোর্ড আছে, 24-এর বোর্ড আছে, আরো কিন্তু বিগত অনেক বছরের বোর্ড আছে। সো তুমি যদি একটা একটা করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু শিখে যাবে, আর তুমি রুলসের ব্যবহারও দেখলে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।